এখন এটা খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। সি ইউনিটে 24 সালে লাই লে এটা থেকে প্রশ্ন এসেছে এরর কারেকশনে, আবার 23 সালে এসেছে রাইজ রেইজ থেকে। তো অবশ্যই গুরুত্ব সহকারে আমাদের এই টপিকটা দেখতে হবে। এটা এমসিকিউ হিসেবেও কাজে লাগবে, এমসিকিউ হিসেবেও আসে এবং বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষাতে আসে, বর্তমান সময়েও রিসেন্ট সময়ে আরও বেশি দেখা যাচ্ছে। তো গুরুত্বপূর্ণ। এখন আমি তো এটা বুঝতে পারছি যে কেন ইম্পর্টেন্ট, এর জন্য তোমাদেরকে গুরুত্ব দিতে বলছি। এখন এটাকে কনফিউজিং বার্ব তো সে টেল, ওটাও তো কনফিউজিং হতে পারে, ওগুলাকে কিন্তু নাম দেয় না কনফিউজিং। কনফিউজিং বার্ব বলতে এই তিনটা জোড়াকেই বলে, লাই লে, আরেকটা হচ্ছে রাইজ রেজ, আরেকটা হচ্ছে সিট সেট। কনফিউজিং বার্ব মানে এক একটার ফর্ম B2 B3 এক এক রকম, আইএনজি এক এক রকম। এটার কারণে আরেকটা কারণে অর্থগত বা একটা ব্যবহারগত একটা পার্থক্য আছে। তো যারা নাকি নেটিভ ইংলিশ স্পিকার তাদের কাছেও নাকি এই বার্বগুলোকে কনফিউজিং বার্ব লাগে বা এরকম মজার বিষয়। তাহলে আমরা বাঙালি, আমাদের কাছে তো কনফিউজিং লাগবেই। এখন আগে মেন বিষয়ে আসো। তুমি মনে রাখবা এইভাবেই জোড়া হিসেবে যেভাবে আমি দিয়েছি, লাই লে এভাবে মুখস্থ করবা। লাই লে, প্রথমে হচ্ছে লাই, এটা এভাবে পড়বা যে প্রথমে হচ্ছে লাই, তারপরে লে, তারপরে রাইজ রেইজ সিট সেট, কয়েকবার পড়বা, 4-5 বার। লাই লে রাইজ রেইজ সিট সেট, লাই লে রাইজ রেইজ সিট সেট। এবং মনে রাখবা প্রথম দিকেরটা বা প্রথমটা হচ্ছে ইনট্রানজিটিভ, পরেরটা ট্রানজিটিভ। তাহলে লাই লে, লাই ইনট্রানজিটিভ, লে ট্রানজিটিভ। আবার রাইজ রেইজ, রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ, রেইজ হচ্ছে ট্রানজিটিভ। সিট সেট, সিট হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ, সেট হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এভাবে তুমি আগে এটা মনে রাখবা যে প্রথম তিনটা হচ্ছে সিরিয়ালের প্রথমগুলো হচ্ছে ইনট্রানজিটিভ, পরেরটা হচ্ছে ট্রানজিটিভ। এখন ইনট্রানজিটিভ ট্রানজিটিভ আগে বুঝলে তুমি টপিক বুঝে যাবা। ইনট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া, যেটা বাংলায় বলে। ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া। এখন অকর্মক ক্রিয়া, হ্যাঁ, অকর্ম আর সকর্মের যে বিষয়টা, সেটা কি? বিষয়টা হচ্ছে আমরা যে ইংলিশে বলি অবজেক্ট, এটাকে বাংলায় বলে কর্ম, ঠিক আছে, যে কর্মকারকের কর্ম। এখন বিষয় হচ্ছে যে সকল সেন্টেন্সে এই বার্বগুলার পরের অংশে, মানে আগের অংশে না, পরের অংশে বার্ব, অবজেক্ট তো বার্বের পরেই থাকে, তো অবজেক্ট যখন থাকবে না তখন ওইটা হচ্ছে ইনট্রানজিটিভ বুঝাবে, তখন এই ভার্বগুলোকে নেওয়া লাগবে। অর্থাৎ যে সকল সেন্টেন্সে বার্বের পরের অংশে অবজেক্ট থাকবে না তখন নিতে হবে লাই, তখন লে নেওয়া যাবে না। আর অবজেক্ট যখন থাকবে, ওটাই তো ট্রানজিটিভ, তখন নিতে হবে এই পরেরগুলো যেগুলো ট্রানজিটিভ হিসেবে আছে। এখন অবজেক্ট আমরা বুঝবো কিভাবে, কি বা কাকে। এখন তুমি বার্বের পরের অংশে উত্তরটা করতে হবে, ওই অংশে উত্তরটা আসলে তারপরে বুঝবা যে ওটা অবজেক্ট আছে। বার্বের পরের অংশে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে বুঝতে হবে যে ওখানে আমাদের অবজেক্ট আছে, তখন ওইটা ট্রানজিটিভ। আর উত্তর যদি না আসে তখন বুঝতে হবে ওখানে ওইটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব নিতে হবে তখন। তাহলে ইনট্রানজিটিভ মানে যেখানে অবজেক্ট নাই বা অবজেক্ট থাকে না, তখন ইনট্রানজিটিভ ভার্বকে আমাদের নিতে হবে। আর যে সকল সেন্টেন্সে অবজেক্ট থাকবে তখন ট্রানজিটিভ নিতে হবে, তখন পরেরগুলো নিতে হবে। তার মানে সবার আগে তোমার মনে রাখতে হবে কোনগুলা ইনট্রানজিটিভ ভার্ব, কোনগুলা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আর ইনট্রানজিটিভ মানে কি, যেখানে অবজেক্ট থাকবে না। আর ট্রানজিটিভ মানে যেখানে অবজেক্ট থাকবে, তখন ওই ট্রানজিটিভ নেওয়া লাগবে, আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ নেওয়া লাগবে। এটা মোটামুটি তুমি ক্লিয়ার, ঠিক আছে। এখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে ধরো বুঝবা যে অবজেক্ট আছে, তার মানে অবজেক্ট থাকা মানে তো ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ মানে বিপরীত মনে রাখছো যে অবজেক্ট নাই মানে ইনট্রানজিটিভ। এখন কিভাবে আমি আগে বাংলাতে বুঝাই যে অবজেক্টের ব্যাপারটা। ধরো আমি বললাম যে এটা লাইলে না, অন্যভাবে দেখায় যে আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে দেখেছিলাম টিএসসিতে, তাকে গতকাল দেখেছিলাম, আমার এক বন্ধুকে। এখন ধরো যে কাকে দেখেছিলাম, বার্বের পরের অংশে কিন্তু উত্তরটা আমি চাইতেছি, কাকে দেখেছিলাম, তাকে দিয়ে উত্তর কিন্তু আসতেছে। তাহলে এখানে ওটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। যে কোনো ভার্বই ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ হতে পারে, এখানে শুধু এগুলাই না, এগুলোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এখন আমরা শুধু ওইটা আগে বুঝি। তাহলে এখানে সি মানে স মানে ট্রানজিটিভ ভার্ব। এখন আমি যদি বলি সি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। এখন গো এর পরের অংশে তুমি যদি উত্তর চাও যে কি যায় কাকে যায়, উত্তর আসে। এখন তুমি যদি বলো সে যায়, কি এর উত্তর তো সে আসে না, ওখানে ভার্বের পরের অংশে অবজেক্ট থাকে, অবজেক্টটা খুঁজতে হবে ভার্বের পরের অংশে, তো ওখানে উত্তর আসে না। এখন আমি যদি বলি যে হি ইজ রিডিং এ নভেল, সে একটা নভেল বা হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে, তাহলে এখানে কি পড়ছে, বই পড়ছে, উত্তর আসে। তাহলে রিড ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে ভার্বের পরবর্তী অংশে। এখন তুমি এভাবে শিখে ফেলবা, লাই লে রাইজ রেইজ সিট সেট, প্রথমগুলা ইনট্রানজিটিভ, পরেরগুলা ট্রানজিটিভ। এখন ধরো ভার্বের ফর্মগুলো দেখো, মোটামুটি ঝামেলা কোনোটাইতে না, ঝামেলা মূলত লাইয়ের মধ্যে বেশি, এবং এটা থেকে এরর কারেকশন 24 সালে এসেছে, ওটাতে আমরা পরে যাচ্ছি। আগে দেখো
ধরো রাইজের এই যে রাইজের V2 হচ্ছে রোজ, এটা তুমি একটু লিখে লিখে পড়বা, আমি না দেখে বলে তোমাদেরকে প্রমাণটা দেখাই যে আমার কীভাবে মনে থাকে। আমি এমন না যে আজকে এটা আগে মুখস্থ করছি তারপরে পড়াচ্ছি। আর যারা মূলত আমার অফলাইনে ক্লাস করেছে, কোচিংয়ে ক্লাস করেছে, স্কলার্সে ক্লাস করেছে, তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে আমি এভাবে কিন্তু স্লাইড দিয়ে দেখাই না, মানে অফলাইন ক্লাসে তো হোয়াইট বোর্ডে দেখায়, তখন না দেখে কিন্তু লিখাই। এখন তোমাদেরকে কনফিডেন্সটা দিচ্ছি যে কীভাবে মনে রাখবে। ধরো তোমরা দেখো, আমি হচ্ছে বলি, রাইজের পাস্ট ফর্ম হচ্ছে V2 হচ্ছে রোজ, আবার B3 হচ্ছে রাইজেন, B3 হচ্ছে রাইজিং, ঠিক আছে। আর রেইজের B2 B3 হবে রেইজড রেইজড, আর আইএনজি হবে রেইজিং, ঠিক আছে। তারপরে কি আছে, লাই আছে মনে হয়, লাইয়ের V2 আবার হয়ে যাবে লে, আবার B3 হবে লেইন, আবার আইএনজি হবে লাইং, ওই যে LYING, দেখো মিলেছে কিন্তু, আমি শিওর হলাম। আর লেয়ের B2 হবে লেইট, B3ও লেইট, আবার আইএনজি লেয়ের সাথে খালি আইএনজি যোগ করলেই হবে লেইং, ঠিক আছে। সিটেরটা হবে আমাদের স্যাট, তারপরে হবে সিটেরটা হবে B2 B3 হবে স্যাট স্যাট সিটিং, আর যেটা স্যাটেরটা হবে স্যাট স্যাট সেটিং। দেখি এখন এই যে দেখো, সিটেরটা স্যাট স্যাট সিটিং, আবার স্যাটেরটা হবে স্যাট স্যাট সেটিং, এরকম মোটামুটি। এটা ধরো সবগুলাই সেম, ঠিক আছে, এই মোটামুটি সবগুলো একই, কিন্তু লায়েরটা একটু ডিফারেন্ট বেশি, মানে ঝামেলাটা এই জায়গায় বেশি লাই আর লের মধ্যে। কেন জানো? দেখো, লে একটা আলাদা বার্ব, এটার আলাদা একটা অর্থ আমি পরে বলতেছি। লাই একটা আলাদা বার্ব, আলাদা একটা অর্থ। এখন লের পাস্ট ফর্ম লেইট, আবার লায়ের পাস্ট ফর্ম হয়ে যায় লে, তো লে কিন্তু দেখে মনে হচ্ছে এই ভার্ব, কিন্তু না, তখন ওটা আলাদা, ওই লায়ের অর্থটাই দিচ্ছে এরকম। আর রেইজেরটা মোটামুটি মনে রাখাটা ইজি, রেইজ রেইজড রেইজড রেইজিং। তো রাইজেরটা একটু মনে রাখবা যে রাইজ রোজ রাইজেন। এখন সি ইউনিটে এরর কারেকশনে দেওয়া ছিল রোজেন, এখানে কি রোজেন বলতে কোনো ফর্ম আছে? নাই, তো ওখানে রাইজেন হবে, তারপরে আমাদের B3 আগে অক্সিলারি ভার্ব বসবে, আর B2 বসলে শুধু B2 বসতে পারে। আর সিট সেট সেটও মূলত সবগুলো সেম, সেটের সাথে আইএনজি করলে হবে সেটিং, আবার সিটের সাথে আইএনজি করলে হবে সিটিং, এটাও ঠিকঠাক আছে। এখানে B2টা B3 সেম। আবার লের সাথে আইএনজি করলে হবে লেইং, রেইজের সাথে আইএনজি করলে হবে রেইজিং, রাইজের সাথে আইএনজি করলে হবে রাইজিং, এগুলোও সব মোটামুটি ঠিক আছে। এই লায়ের দেখো প্রত্যেকটা ফর্মের মধ্যে ঝামেলা। লায়ের আমাদের V2 হচ্ছে লে, আবার B3 হচ্ছে লেইন, আবার আইএনজি কিন্তু লাইংয়ের সাথে আইএনজি করলে তো এল এর পরে আই থাকার কথা, তারপরে আইএনজি করলে ওরকম থাকার কথা, কিন্তু এল এর পরে ওয়াই হয়ে যাচ্ছে, তারপরে আবার আইএনজি। তাহলে এই লাইনেই ঝামেলা, এবং এটাকে সবার আগে তুমি অ্যাটাক করবা। আমরা যেভাবে পড়াশোনা করি যে নাও উই আর গোয়িং টু অ্যাটাক কনফিউজিং ভার্বস, এবং স্পেশালি লাইক আমরা এখন অ্যাটাক করে এটাকে একদম খতম করে খেলা একদম শেষ করে দিব, এরকম একটা টার্গেট রাখতে হবে। এখন ধরো যে এইভাবে তোমার মনে থাকবে। এখন দেখাই তোমাদেরকে যে এগুলো থেকে কিভাবে প্রশ্নগুলো থাকতে পারে। এখানে কিন্তু আমি ওই যে ওটা কি দেওয়ার চেষ্টা করেছি কিনা, না ওখানে ওটা দেওয়া হয়নি, ওটা আমি এখানে লিখেই তোমাদেরকে দেখাবো যে এরর কারেকশনটা কীভাবে এসেছিল 2024 সালে। এখন ধরো এখানে দি সোলজার রোজ আছে, রেইজড আছে। এখন রেইজড মানে ওই যে আমাদের রেইজ তো আমাদের ট্রানজিটিভের অংশ, ট্রানজিটিভ, আর রোজ হচ্ছে ওই যে রাইজ থেকে রোজ, তাহলে এটা আছে ইনট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ। এখন কোনটা হবে? সোলজার কি করেছে? ফ্ল্যাগ তুলেছে বা রাইজ করেছে বোঝাচ্ছে। এখন ফ্ল্যাগ মানে কি তুলেছে? ফ্ল্যাগ মানে পতাকা, তাহলে উত্তর আসতেছে। অবজেক্ট আছে, তাহলে ট্রানজিটিভ বসবে, ট্রানজিটিভ বসলে অবশ্যই হবে পরেরটা, কারণ আমরা পড়েছি ইনট্রানজিটিভ তারপরে ট্রানজিটিভ। এই যে দেখো, ইনট্রানজিটিভ তারপরে ট্রানজিটিভ, তাহলে ট্রানজিটিভ অ্যান্সার হবে, কারণ অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে তো ট্রানজিটিভ, তাহলে হবে রেইজড। তারপরে পরেরটা, হোয়েন দ্য বেল রিংস, যখন বেলটা বাজে, দ্য স্টুডেন্ট রেইজ, স্টুডেন্টস রেইজ ফ্রম দেয়ার সিটস, তাদের সিট থেকে তারা উঠে বা এরকম, ঠিক আছে, উদিত হয় বা উঠে, এরকম বোঝাচ্ছে। এখন ধরো যে ফ্রম দেয়ার সিটস, এখানে বোঝাচ্ছে তাদের সিট থেকে। এখানে কি বা কাকে প্রশ্ন করলে উত্তর আসে না কিন্তু, তাহলে এখানে অবজেক্ট নাই মানে ইনট্রানজিটিভ, তখন অ্যান্সার হবে রাইজ। আশা করি বুঝতে পারছো। ঢাকা ইউনিভার্সিটি লাইজ অথবা লেস এট শাহবাগের মানে এই না যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগে ডিম পারে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগে হচ্ছে ধরো যে শাহবাগে মিথ্যা কথা বলে। এখানে লাই মানে ওইটা এই ভার্বগুলো, এই লাই মানে ওই মিথ্যা কথা বলা না, এটা মানে কোনো জায়গায় সিচুয়েটেড হওয়া বোঝায়, লোকেটেড বোঝায়, অবস্থিত হওয়া বোঝায়, কোনো জায়গায় শুয়ে থাকা বোঝায়। আর লে মানে কোনো কিছু রাখা, কোনো জায়গায় কোনো কিছু ডিম পাড়া, এরকম বোঝায়। এখন ধরো ওটা বিষয় না। এখন ধরো
এখানে লাইজ নেব নাকি লেজ নেব, দুটাই আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস আছে। এখন অ্যাট শাহবাগ, এখানে কি, এখানে বোঝাচ্ছে শাহবাগে, শাহবাগে স্থানটাতে বোঝাচ্ছে। এখন এখানে কি বা কাকে দিয়ে কি কোনো উত্তর আসে, আসে না, তাহলে অবজেক্ট নাই, উত্তর আসলে অবজেক্ট পেতাম, অবজেক্ট নাই তাহলে ইন্ট্রানজিটিভ, তাহলে ডেফিনেটলি কারেক্ট আনসার হবে লায়েস। আর এখানে ঢাকা ইউনিভার্সিটি ডিম পারে না, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত শাহবাগে, তাহলে শাহবাগে অবস্থিত, ওটা কারেক্ট আনসার হবে ঢাকা ইউনিভার্সিটি লায়েস অ্যাট শাহবাগ। আবার বলছে দি বয় লাইস লেস হিজ বুকস, ছেলেটা তার বই রাখে, এখানে বই রাখা বোঝাচ্ছে টেবিলের উপরে প্রত্যেক দিন বা এরকম, তাহলে কি রাখে ভাইয়া, বই রাখে। সো বই মানে কি, বই মানে তো অবশ্যই আমাদের ধরো কি দিয়ে উত্তর আসতেছে, তাহলে অবজেক্ট আছে, সো অবজেক্ট থাকলে অবশ্যই সেটা ট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে পরেরটা, কারণ আমরা সিরিয়ালটা হয়ে পড়েছি, প্রথমে ইনট্রানজিটিভ তারপরে ট্রানজিটিভ, তাহলে অবশ্যই আমাদের এখানে ট্রানজিটিভ হবে, তাহলে হবে লেস। উই আর গোয়িং টু সিট স্যাট, তিনটা থেকে তিনটা জোড়া থেকে দুটা দুটা করে দেওয়ার চেষ্টা করেছে, দেখো ইন দ্য ফিফথ রো, ফিফথ রোতে তারা অপেরাতে কোনো একটা থিয়েটারে বা গিয়ে ফিফথ রোতে তারা বসেছে বা বসতে যাচ্ছে এরকম। এখন কি ফিফথ রোতে বা এরকম একটা আসনে কি বা কাকে দিয়ে কোনো উত্তর আসে না, তাহলে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ হলে হবে সিট, স্যাট হবে না, কারণ স্যাট তো ট্রানজিটিভ, আর স্যাট সিট এখানেও আছে। এখন হার প্ল্যান্টস, যে দ্য বোটানিস্ট প্ল্যান্ট, প্ল্যান্ট সে স্থাপন করতেছে বা এরকম, তো কি স্থাপন করবে বা করতেছে, প্ল্যান্ট, উত্তর আসে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, তাহলে অবশ্যই অবজেক্ট আছে, এই প্ল্যান্টস মানে অবজেক্ট, তাহলে অবশ্যই হবে ট্রানজিটিভ, ট্রানজিটিভ হলে অবশ্যই হবে সিট নাকি স্যাট, সিট তো ইনট্রানজিটিভ তাহলে হবে স্যাট, তাহলে কারেক্ট অ্যান্সার হবে এখানে স্যাট, আর আগেরটাতে তো সিট হলো, তাহলে এভাবে আর কি বুঝতে হবে। আর এখানে সিট স্যাট এগুলোর অর্থগুলো যদি আমি তোমার, আচ্ছা এরর কারেকশন কীভাবে এসেছে ওটা একটু দেখাই, যে 24 সালে এরর কারেকশন লাইলে থেকে কীভাবে এসেছে। এটা কিন্তু মোটামুটি কনফিউজিং একটা প্রশ্ন ছিল, দেখো এটা কিন্তু রিটেন ক্লাসে মানে পরে আরও দিন আলোচনা করিনি, এখন এখানে তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রশ্নটা ছিল এরকম, ও আচ্ছা আমাদের মার্কার নিতে হবে রেড। প্রশ্ন ছিল এরকম, দি ক্যাট, মনোযোগ সহকারে দেখো, এটা দেখে আমরা ক্লাস শেষ করব। দি ক্যাট laid on the sofa all day। তো এখন ধরো এইটা দেওয়া ছিল, এখন তুমি আমাকে, এখন তুমি নিজেও কিন্তু ধরো ভাইয়া বুঝতে পারবা ব্যাপারটা, যে এখানে আসলে ভাইয়া কি ব্যাপার আছে, খেয়াল করে দেখো এখানে অন দি সোফা এই অংশটাতে কি কোনো অবজেক্টের উত্তর আমরা পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর আসে, আসে না। দেখো এখন তুমি নিজেও বুঝতে পারবা যে অন দি সোফা মানে সোফায় সে বসে, বা ক্যাট তো শুয়ে থাকে, বা এরকম, আমরা ক্যাট তো ডিম পারে না, তাও তুমি ধরে নাও যে এরকম, এটা যদিও এখানে ডিম পাড়ার অর্থ বোঝাচ্ছে না, এখানে আমরা ধরো যে বুঝতে পারছি যে অন দ্য সোফা মানে সোফাই বোঝাচ্ছে, সোফার উপরে। এখন এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, আসে না, তাহলে অবজেক্ট নাই, তাহলে এখানে আমাদের অবশ্যই অবজেক্ট এখানে নেই। তো অবজেক্ট নেই মানে কোন ভার্ব ভাইয়া, ইনট্রানজিটিভ ভার্ব। সো অবজেক্ট নেই মানে অবশ্যই আমাদের হবে, নিতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। এখন ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ভাই আমরা জানি কে হয়, লাই, আমরা কিন্তু প্রথমটাই পড়েছি ইনট্রানজিটিভ, লাই হচ্ছে ইনট্রানজিটিভ আর লে হচ্ছে ট্রানজিটিভ। এখন লাগবে আমাদের ইনট্রানজিটিভ। এখন আমরা জানি লের পাস্ট ফর্ম কি হয়, ওই যে লেড এগুলো কিন্তু ইনট্রানজিটিভ না, এগুলো হচ্ছে ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ হচ্ছে লাই, তাহলে এখানে অ্যান্সার হবে প্রেজেন্ট টেন্স হলে হবে লাইস। আচ্ছা তাহলে এখানে অ্যান্সার হবে, ধরো যদি আমরা প্রেজেন্ট টেন্সে নেই তাহলে অ্যান্সার হবে লায়েস, আর যদি পাস্ট টেন্সে নেই তাহলে এখানে লায়েসের পাস্ট টেন্স আবার কি হবে, তখন আবার হবে লে। তাহলে এই দুইটাই কিন্তু আমাদের এখানে ট্রানজিটিভ, তাহলে এই দুইটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, সরি ইনট্রানজিটিভ। তাহলে এখানে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব আমরা পেয়েছি, ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু এই যে লায়েস হবে না হলে লে, প্রেজেন্ট টেন্স হলে হবে লায়েস আর পাস্ট টেন্সে নিলে হবে লে, কিন্তু কারণ আমরা জানি লায়ের পাস্ট টেন্স আবার লে হয়ে যায়, কিন্তু লেট দিলে তো সাংঘাতিক ভুল বুঝাই যাচ্ছে, লেট তো এটা ট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে, কিন্তু এখানে তো অবজেক্ট নাই মানে ইনট্রানজিটিভ হিসেবে আছে, তাহলে অবশ্যই এখানে আমাদের লেটটা নেওয়া যাবে না। তাহলে এই দুইটা থেকে একটা কারেক্ট অ্যান্সার। এখন এখানেও আবার একটা বিষয় আছে যে তুমি আসলে কোনটাকে নিবা, এখানে কি তুমি লায়েস এটাকে অ্যান্সার করবা নাকি লে এটাকে অ্যান্সার করবা, কোনটাকে অ্যান্সার করবা। দেখো এখানে অল ডে, এখানে আমরা জানি এভরি ডে,
এভরিডে, তারপরে হচ্ছে ডেইলি, রেগুলারলি, এগুলা থাকলে অলওয়েজ, ইউজুয়ালি, এগুলা থাকলে কোন টেন্স হয়? সামটাইমস, মাঝে মাঝে, অকেশনালি মানে মাঝে মাঝে, তারপরে অফেন, এগুলা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো লায়েস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, লে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন অল ডে কিন্তু আবার কোনো টেন্সের স্পেশাল কোনো স্পেসিফিক মার্কার না। অল ডে থাকলে অল ডে, অল মর্নিং, এই প্রশ্নটা মূলত যেখান থেকে নেওয়া হয়েছিল, যে বই থেকে, যে গ্রামার বই থেকে প্রশ্নটা করা হয়েছে, সেটা আমার কাছে রেফারেন্স আছে, এবং সেখানে অল মর্নিং দেওয়া ছিল, ওটাকে ডাবিতে প্রশ্নটা করেছে অল ডে দিয়ে। তো অল ডে, অল মর্নিং, এগুলো মূলত কোনো স্পেশালি কোনো টেন্সের মার্কার না, মানে প্রেজেন্ট ইনডিফিনিটের তো অবশ্যই কোনো স্পেশাল বা স্পেসিফিক মার্কার না। অল ডে প্রেজেন্ট টেন্সে হবে, ফিউচার টেন্সেও বসানো যাবে, পাস্ট টেন্সেও বসানো যাবে। এটা বলা যাবে, এটা যদি বলি দি ক্যাট লে অন দ্য সোফা অল ডে, তখন অর্থটা হবে বিড়ালটা সোফায় সারাদিন শুয়েছিল, ঠিক আছে, বা শুয়ে থাকলো। আর লায়েস বললে অর্থটা হবে বিড়ালটা সারাদিন সোফায় শুয়ে থাকে, বা সোফার উপরে শুয়ে থাকে, বা এরকম বোঝাচ্ছে, ঠিক আছে, প্রেজেন্টের একটা অর্থ দিচ্ছে। এখন এরকম দেখবা তুমি যে অল ডে অনেক টেন্সে ব্যবহৃত হয়। এখন আমরা এটা ফিউচার টেন্সে ব্যবহার করতে পারবো, যে সারাদিন বিড়ালটা শুয়ে থাকবে, অল ডে, তখন অল ডে ফিউচার টেন্সে বসবে, সারাদিন শুয়ে ছিল বা থাকলো ওটাও বসবে, প্রেজেন্ট টেন্সে বসানো যায়। এখন তোমাকে মেইনলি অ্যান্সারটা বের করতে গেলে অনেক সময় ইনটেন্ডেড মিনিংটা বুঝতে হবে। যেহেতু এখানে যদি অলওয়েজ থাকতো, অল ডে থাকতো, অলওয়েজ থাকতো, তারপরে ধরো সামটাইমস যদি থাকতো, এভরিডে যদি থাকতো, তারপরে রেগুলারলি, ডেইলি, এগুলো যদি থাকতো, অবশ্যই আমরা না দেখে, মানে একদমই গ্যারান্টেড করে, আমরা গ্যারান্টি দিয়ে আমরা লাইস অ্যান্সার করে দিতাম বা বলে দিতাম এটাই কারেক্ট অ্যান্সার। এখন তোমার ইনটেন্ডেড মিনিংটা বুঝতে হবে। অনেক এরর কারেকশন আমরা সলভ করেছি, বা তুমি নিজেও দেখেছো, ওয়ার থাকলে ওখানে আর হয় না, কিন্তু পাস্ট টেন্সেই নিতে হয়, ওয়াজ নিতে হয়, ঠিক আছে। আর থাকলে কিন্তু ধরো যে আর থাকলে কিন্তু অয়ার হয় না, আর মানেও প্লোরাল, অয়ার মানেও প্লোরাল, কিন্তু হয় না। কিন্তু আর থাকলে কি হয়? ইজ হয়। হ্যাভ থাকলে কিন্তু হ্যাড হয় না, হ্যাভ থাকলে আমরা দেখেছি হ্যাজ হয়। প্রেজেন্ট টেন্সে রাখতে হয়, পাস্ট টেন্সের পরিবর্তনটাকে পাস্ট টেন্সে রাখাটা বেটার, যেহেতু অল ডে কোনো নির্দিষ্ট টেন্সের মার্কার না। তাহলে এখানে অবশ্যই এখানে ধরো যে আমাদের ইনটেন্ডেড মিনিংটা হচ্ছে, ধরো যে এখানে আমাদের পাস্ট টেন্স বোঝাচ্ছে। কেন জানো এই লে পাস্ট টেন্সটাকে নেওয়া লাগবে? কারণ এই বুলটা কোন টেন্সে দেওয়া ছিল? লেট কিন্তু আবার লে ভার্বের পাস্ট ফর্ম। তো যেহেতু বুলটা বা অ্যারোরটা পাস্ট ফর্মে দেওয়া ছিল, চেঞ্জটা আসলে ইউ শুড চেঞ্জ ইট ইনটু পাস্ট ফর্ম, ঠিক আছে। এই ব্যাপারটাই হচ্ছে বিষয়। এখানে অ্যান্সার মেইনলি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দি ক্যাট লে অন দি সোফা অল ডে। তবে তুমি চাইলে লায়েস এটাকে অ্যান্সার হিসেবে ধরতে পারো, তবে আমি যদি একটাকেই নিতে বলে তাহলে অবশ্যই আমি লে এটাকে অ্যান্সার করব। এখন আরেকটা এসেছে যে রাইজ রোজ থেকে। এখন রাইজ রোজ থেকে কি এসেছে এটা দেখে আমরা শেষ করি।